ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের 14 নম্বর এপিসোডে। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে রকিব এবং গ্রাফিক্সে সজীব। অনেক তান্ত্রিক আছে যারা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য আত্মা বন্দি করে বা জিন পুষে থাকে। যেমন কিছু উদ্দেশ্য হলো নিজের আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটানো, কালো জাদু করে অন্যের ক্ষতি করা, বা নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা, অথবা বিভিন্ন অসাধ্য কাজ সাধন করা। কিন্তু আত্মা বা জিনদের নিয়ন্ত্রণের মাধ্যমেই যদি তান্ত্রিকের হঠাৎ মৃত্যু হয়, তবে তান্ত্রিকের পরিবারের ওপর সেই জিন এবং আত্মারা কী প্রভাব ফেলবে, আজকে তেমনই একটি ঘটনা লিখতে বসে পড়লাম। হ্যালো সবুজদা, আমি বিদ্যানগর থেকে তৃষা লিখছি। প্রিয় আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের অন্যতম সদস্য এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের একনিষ্ঠ ভক্ত সবুজদা, এই ঘটনাটি যদি সিলেক্ট হয় তবে এটা আমার 3 নম্বর ঘটনা। আগের 2 ঘটনা তোমার মনোমুগ্ধকর কণ্ঠে এত সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার কণ্ঠে সত্যি জাদু আছে, যার জন্য আমি প্রত্যেকবার নতুন ঘটনা তোমাকে পাঠাই। যে দাদুর কাছ থেকে 3টি ঘটনা গত 4 নম্বর, 7 নম্বর এবং 12 নম্বর এপিসোডে শোনানো হয়েছিল, সেই দাদুর কাছ থেকেই আমি জানতে পারি দাদুর মামা একজন বড় তান্ত্রিক ছিলেন। তো আমি দাদুকে তার মামার সম্পর্কে জানতে চাই, মানে দাদুর কাছে তার মামার সম্পর্কে জানতে চাই। তখন দাদু তার মামার মৃত্যুর পর তার বড় ছেলে এবং স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে বলেন। ঘটনাটি বোঝার সুবিধার্থে মামার বড় ছেলের ভাষায় লিখছি। থ্যাংক ইউ তৃষা আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করছি আপনাদের আজকের এই ঘটনাটি খুব ভালো লাগবে। এপিসোডটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি যখন পড়ব যেভাবে তৃষা লিখেছে, সেখানে কিছু চেষ্টা করব আমার নিজস্ব সংযোজন অ্যাড করার, মানে কথাটাকে আরেকটু গুছিয়ে বলার। সো আমি শুরু করছি আজকের ঘটনা। আপনারা আশা করছি লাইক করে ফেলেছেন, সাবস্ক্রাইব করে ফেলেছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের ঘটনায়। আমি কমল। আমার পরিবারে আমি সহ আরও 4 জন সদস্য আছে, বাবা, মা এবং এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। ঘটনাটি ঘটেছিল আমার এবং আমার মায়ের সাথে। আমার বয়স তখন 25 কি 26 বছর হবে। বোন আমার থেকে 2 বছরের ছোট তখন। আমার বাবা ছিলেন একজন তান্ত্রিক। আমি যতদূর জানতাম বাবার পোষা বেশ কয়েকটি জিন আছে, এবং বাবা মানুষের আত্মাকে বন্দি বানাতে পারে। বাবার কাছে অনেক মানুষ আসতো তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। বাবা জীবিত থাকাকালীন আমাকে বলতেন, শোন কমল, যতদিন বেঁচে আছি তন্ত্র সাধনাটা আমার থেকে শিখে নে, পরে কখন কাজে লাগতে পারে বলা তো যায় না। বাবা এসব কথা বললেও আমার এসব দিকে খুব একটা মন ছিল না। হয়তো বাবার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না আমাকে। সাল 1996। বাবার হঠাৎ মৃত্যু হয়। বাড়িতে আমি আর মা থাকি। বাবার মৃত্যুর পর অর্থ উপার্জনের জন্য বাবারই এক কারখানায় কাজ করতাম। সকালে যেতাম, আসতাম ওই সন্ধে 7টা নাগাদ। ফলে বাড়িতে মা একাই থাকতো। সারা দিন উনি একা বাড়ির কাজ করতেন। ঘটনাগুলি শুরু হয় বাবার মৃত্যুর 15 দিন পর থেকে। ঘটনার সূত্রপাত হয় একটা অদ্ভুত ঘটনা থেকে। বাবার মৃত্যুর 15 দিন পর আমি এবং মা কয়েকদিনের জন্য বোনের বাড়ি যাই। বোনের বাড়ি কিছুদিন থাকার পর যখন বাড়িতে প্রবেশ করার জন্য দরজাটা খুলি, একটা বিশ্রী পচা গন্ধে আমার এবং আমার মায়ের শরীর গলিয়ে ওঠে। গন্ধটার উৎস আমি এবং মা অনেকক্ষণ ধরে খুঁজতে থাকি, এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মায়ের ঘরের আলমারির পিছন থেকে একটা কুচকুচে কালো রঙের মৃত কাকের দেহ পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার হলো ঘরের সব দরজা জানলা বন্ধ ছিল। আলমারির পিছনে কাক আসবে কোথা থেকে? আমরা ভাবি হয়তো আমাদের যাওয়ার আগেই কাকটা ঘরে প্রবেশ করেছিল। তখন হয়তো আমরা বুঝতে পারি, এবং এটা একটা যে সাধারণ ঘটনা ছিল না, এটা যে আমাদের পরিবারের ওপর ঘনিয়ে আসা একটা কালো ছায়ার সূত্রপাত, সেটা কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি। ঘটনাটি অত্যন্ত স্বাভাবিক বলেই আমার এবং আমার মায়ের মনে হয়। এই ঘটনাটা আমরা সময়ের সাথে সাথে ভুলে যেতে থাকি। এই ঘটনাটির বেশ কিছুদিন পর থেকে মা রোজ রাত্রিবেলা একটা স্বপ্ন দেখতে শুরু করে। মা আমাকে জানায় যে সে রোজ রাতে বাবাকে স্বপ্নে দেখে। বাবা তার স্বপ্নে আসে এবং মাকে তার কাছে ডাকে। একজন স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হলে অপরজনের সাথে এমনটা হওয়াই স্বাভাবিক। আমি এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু বেশ কিছুদিন পর থেকে মায়ের সাথে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। মা আমাকে জানায় এই বাড়িতে তার নাকি একা থাকতে ভয় করে। সে যখন সারাদিন বাড়িতে একা থাকে তখন তার মনে হয় যেন সে ছাড়াও আর কেউ আছে এই বাড়িতে। মাঝে মধ্যেই ঘরের মধ্যে হাঁটা চলার আওয়াজ পান। মনে হয় কেউ যেন দৌড়ে দৌড়ি করছে ঘরের মধ্যে। মা সবসময় বাড়ির মধ্যে কারোর উপস্থিতি টের করতে পারেন, কিন্তু কাউকে দেখতে পান না। এমনকি মা নাকি একদিন দেখে তার ঘরে তার খাটের তলায় সরিয়ে রাখা আলতার বোতলটা খোলা অবস্থায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
আলতার বোতলটা যদি শুধু পড়ে থাকতো তাহলে মা সেটাকে ইঁদুর বা বিড়ালের কাজ বলে উড়িয়ে দিতে পারত, কিন্তু আলতার বোতলটার পাশে কাপড় মোড়ানো টিনের তারটাও পড়েছিল, যেটা আলতা পায়ে পড়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেন কেউ এইমাত্র মায়ের আলতার বোতল থেকে আলতা পড়ে গেছে। এত কিছু হওয়ার পরেও আমি এটাকে নিছকই মায়ের মনের ভ্রান্ত ধারণা বলে ভাবি। একদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি মা ঘরের একটা কোণে বসে আছে এবং ভয়ে থরথর করে কাঁপছে। মায়ের চোখে মুখে এক অজানা আতঙ্কের ছাপ। জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। মা শুধুই চুপ করে থাকে। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেও মা যখন কোনো উত্তর দেয় না, আমিও আর মাকে তেমন জোর করি না। পরের দিন যথাযথ সময় কাজ থেকে বাড়ি ফিরে দেখি আগের দিনের মতোই মা ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে ঘরের একটা কোণায় বসে, আর গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি মাকে আবারও জিজ্ঞাসা করি, কি হয়েছে, কাঁদছো কেন এরকম করে? মা আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি যা বলবো তুই বিশ্বাস করবি? আমি বললাম, হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো, বিশ্বাস করব। মা ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করে। মা যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। আমি বিকেলে ঘরের খাটের ওপরে বসে সেলাই করছিলাম। ঘরের দরজা তখন খোলা ছিল আর পর্দাটা একদিকে জড়ো করা ছিল। হঠাৎ আমার মনে হলো কেউ যেন দৌড়ে ঘরের বাহিরে দরজার একদিক থেকে আরেক দিকে সরে গেল। প্রথমে আমি মনের ভুল ভেবেছিলাম, তারপর সেই একই জিনিস ৩-৪ বার ঘুরতে থাকে। মনে হয় দরজার বাইরে কেউ যেন বারবার এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে আসে। আমি বেশ ঘাবড়ে যাই। আমি ছাড়া বাড়িতে তো এই সময় কেউ নেই। মনে বেশ কৌতূহলের জন্ম হয়। আমি বিছানা থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। আমি আবার বিছানায় এসে বসি, সেলাই করতে থাকি। দৌড়ে চলে যাওয়া জিনিসটা আর হয় না, সব শান্ত। কিছু মুহূর্ত পর হঠাৎই আমার চোখটা ঘরের বাইরের দরজার কাছে চলে যায়। আমি দেখি পর্দা আর দরজার মাঝে দাঁড়িয়ে আছে তোর পিসিমণি। মা আরও বলেন, তুই শোন কমল, তোর পিসিমণি ফিরে এসেছে। যার উপস্থিতি আমি এতদিন ধরে টের পাচ্ছিলাম সেটা তোর পিসি। এখানে বলে রাখি, আমার পিসিমণির নাম ছিল রূপা। পিসিমণি ছিল আমার পিসি কম ছোটবেলার বন্ধু বেশি। আমার থেকে ৬-৭ বছরের বড় ছিল। প্রাণোচ্ছল হাসি খুশি একটা মেয়ে। সারাদিন বাড়িতে হেসে খেলে মজা করে বাড়ি থেকে রাখত। পিসির পায়ে আলতা পরত এবং নুপুর পরত এবং খুব ভালোবাসত আলতা নুপুর পরতে। তাই সবসময় সে আলতা এবং নুপুর পরে সারা বাড়ি ঘুরে বেড়াত। তখন পিসিমণির বয়স ছিল ১৭ বছর। একদিন হঠাৎ পিসিমণি কেমন যেন বদলে যেতে লাগলো। খুব বেশি দরকার ছাড়া আমার সঙ্গে কথা বলতো না, ঠিকমতো খাবার দাবার খেত না, সবসময় চুপ করে থাকতো। দিন দিন শুকিয়ে যেতে শুরু করলো। চোখের নিচে কালো দাগ লক্ষ্য করা যেত। কিছুদিনের জন্য আমি এবং মামার বাড়ি গিয়েছিলাম। পরের দিন খবর আসে পিসিমণি আর নেই, সে গলায় দড়ি দিয়েছে। তখন ফোন না থাকার কারণে আমরা পিসিমণির মৃত্যুর খবর দেরিতে পাই। পরদিন এসে দেখি বাবা পিসিমণির শেষকৃত্য সম্পন্ন করে দিয়েছে, আমরা আসার আগেই। পিসির মৃত্যুর কারণ আজও আমাদের কাছে অজানা। পিসির মৃত্যুতে শুধু এইটুকুই বুঝতে পেরেছিলাম যে এত হাসি খুশি মেয়েটা একধমকা অত অজানা কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছিল, যা পিসিমণির ভালো বন্ধু হয়েও আমি বুঝে উঠতে পারিনি। কিছু বুঝে ওঠার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে কোনোদিনই তার উপস্থিতি এই বাড়িতে আমরা টের পাইনি। আমি মাকে বললাম, মা শোনো, তোমার কোথাও দেখতে ভুল হয়েছে। বয়স হয়েছে, কি দেখতে কি দেখেছ? এতদিন পর পিসিমণি কিভাবে ফিরে আসবে? মৃত মানুষ কি কখনো ফিরে আসে? তুমিও কি বাবার মতো এসবে বিশ্বাস করতে শুরু করেছ? মা মানতে নারাজ। মা বলে, এতটা ভুল আমি দেখব না, তুই বিশ্বাস কর আমার কথা। তো মাকে সেদিন কোনো রকমে শান্ত করি আমি, এবং তার পরের দিনের ঘটনা বলছি এখন। পরের দিন কাজ থেকে ফিরেছি বাড়িতে, দেখি ঘরের দরজার সামনে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মায়ের চোখে মুখে জল দিয়ে কোনোভাবে তার জ্ঞান ফেরানো হয়। এখানে মায়ের ঘরের একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। নিচ থেকে উপরে উঠে প্রথমেই মায়ের ঘর, আর তারপরে আমার ঘর। মায়ের ঘরের ঠিক সামনে থেকে ছাদে ওঠার সিঁড়ি। মা একটু ধাতস্থ হয়ে আমাকে বলতে শুরু করে। আমি দুপুরে খেয়ে দিয়ে ঘরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। সবে দু চোখে ঘুমের তন্দ্রাভাব এসেছে, শুনতে পাই কেউ যেন নুপুর পরে হেঁটে হেঁটে নিচ থেকে উপরে উঠে আসছে। আমার মনে তখন অনেকগুলো প্রশ্ন দানা বাঁধতে থাকে। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠে ঘরের দরজাটা খুলে সিঁড়ির দিকে তাকাই। আধা অন্ধকারের মধ্যে দেখি তোর পিসিমণি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। আগের দিনের মতোই ভয়ানক চেহারা। নুপুর আর আলতা পরা পায়ে হেঁটে আসছে আমার দিকেই আসছিল। আমার সারা শরীর যেন সেই মুহূর্তে পাথরে পরিণত হয়েছিল। আমি দেখি রূপা আমার সামনে থেকে হেঁটে হেঁটে ছাদে চলে গেল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি মাকে বলি, তুমি আবার ভুলভাল বুঝছ। মা বিছানা থেকে উঠে টেনে নিয়ে যায় ছাদের সিঁড়ির কাছে। গিয়ে দেখি সত্যি
সেখানে আলতা পড়া পায়ের ছাপ, যেটা সোজা উঠে গেছে ছাদে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, সেই পায়ের ছাপটা কিন্তু বাড়ির নিচ থেকে দোতলায় ওঠার সিঁড়িতে নেই। বাড়িতে তো আলতা পড়ার মতো কেউ নেই, আমি আর মা আছি। মা তো আলতা পড়া ছেড়েই দিয়েছেন, আর পিসিমণি জীবিত থাকতে আলতা পড়তে ভালোবাসতেন। পায়ে নুপুর আর আলতা পরে সারা বাড়ি ঘুরে বেড়াতো। এই বিষয়টা নিয়ে আমারও মনে বেশ চিন্তা হতে শুরু করলো। বোনকে ফোন করে সব জানাই। তারপর বোন 1 সপ্তাহের মতো এখানে এসে থেকে যায়। সেই সময় কিন্তু মা আর পিসিমণিকে দেখতে পাইনি। বোন চলে যাওয়ার পরের দিন ঘটে একটি দুর্ঘটনা। সেদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি মা আবারও ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি মায়ের চোখে মুখে জল দিই, কিন্তু মা আর উঠে না। ডাক্তার ডাকি। ডাক্তার এসে জানায় মা মারা গেছে। কিছু দেখে বিশেষ সময় ভয়ে হার্ট ফেল করেছে। ডাক্তার চলে গেলে বাড়ির ছাদের সিঁড়িতে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক তাই, সেই আলতা পড়া পায়ের ছাপ। আমার ধারণা জন্মায় হয়তো মা পিসিমণিকে আবারও দেখেছিল, তাই ভয়ে মা হার্ট ফেল করেছে। নিজের ওপর খুব রাগ হতে থাকে। মা তো বহুবার বলেছিল, বিশ্বাস করিনি কেন তখন। বাবা চলে যাওয়ার 1 মাসের মধ্যে মাও আমাদের ছেড়ে চলে যায়। মায়ের মৃত্যুর পর থেকে বাড়িতে আমি একাই থাকি। যদিও দিদিরা অনেক বলেছিল তাদের বাড়িতে থাকতে, কিন্তু আমি থাকিনি। সারা দিন আমি বাড়ি থাকতাম না। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লে মাঝরাতে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেতাম। যেমন কেউ যেন নুপুর পরে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। কখনো ছাদের ওপর দাপাদাপির শব্দ, অথবা মায়ের ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেতাম। কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। একদিন সকালে একটা বটকা গন্ধে ঘুমটা ভেঙে যায়। ঘুমের তন্দ্রাভাব কাটলে বুঝতে পারি গন্ধটা আমার ঘর থেকেই আসছে। ভালো করে খুঁজলে দেখতে পাই খাটের তলায় একটা কালো কাক মৃত অবস্থায় পড়ে আছে। অজান্তেই আমার মনে পড়ে যায় মায়ের ঘর থেকে উদ্ধার করা সে মৃত কাকটার কথা, মায়ের সাথে ঘটা সমস্ত ঘটনার কথা। আমি বুঝতে পারি হয়তো আমার সাথেও কিছু খারাপ হতে চলেছে। তারপর বেলায় বাজার করে বাড়ি ফেরার পথে আমার বন্ধু রবিনের সাথে দেখা। রবিন আমার ছোটবেলার বন্ধু। আমার বাড়ির পিছনেই ওর একতলা বাড়ি। ও আমাকে দেখে বলে, কিরে ভাই, রাতে তো ভালোই আনন্দ করছিস। আমি বলি, কি বলছিস এসব? রবিন বলে, ঠিকই তো বলছি, তলে তলে এত কিছু করছিস, আমাকে একবারও বললি না ভাই। আমি বললাম, কি যে বলছিস কিছুই বুঝতে পারছি না, যা তো আমি গেলাম। রবিন বলল, আরে শোন শোন, রাতের বেলায় তোদের ছাদে থাকে যে মেয়েটা, কে ওটা? কোন মেয়ে? বাড়িতে তো আমি একা থাকি, মেয়ে আসবে কোত্থেকে? রবিন বলে, আমি গত 2 দিন ধরে বাথরুম করতে উঠে দেখি একটা মেয়ে তোদের গোটা ছাদ জুড়ে ঘুরে বেড়ায়, কখনো পা ঝুলিয়ে বসে থাকে। আমার শরীরটা কাটা দিয়ে ওঠে। আমি বলি, আচ্ছা তুই কি বলতে পারবি ও পায়ে নুপুর পরা ছিল কিনা? রবিন বলে, অন্ধকারে অত দেখতে পাইনি ভালো করে, তবে একটা মেয়ে ছিল এটা আমি নিশ্চিত। আমি ওকে বললাম, আচ্ছা ঠিক, কটার সময় বলতো মেয়েটাকে দেখেছিস? রবিন বলল, ওই রাত 2:30 থেকে 3টে নাগাদ। তারপর আমি বাড়ি চলে আসি। মনে মনে ভাবছি, আজকে আমি দেখব সত্যি কি ওটা পিসিমণি নাকি অন্য কেউ। অপেক্ষা করতে থাকি রাত 2:30-এর। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে শুনতে পাই কেউ যেন নুপুর পয়ে ছাদে হেঁটে বেড়াচ্ছেন। মনে মনে স্থির করি, আজ দেখবই ওটা কে। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ঘরের দরজা খুলে ধীর পায়ে ছাদে উঠি। সেখানে গিয়ে দেখি সত্যিই রবিনের বলা কথা মতো একটা মেয়ে ছাদের পাঁচিলের ওপর বসে আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তার উদ্দেশ্যে বলি, কে কে ওখানে? পিসিমণি, তুমি নাকি? আমার কথা শুনে সে আমার দিকে ঘুরে তাকায়। ভরা পূর্ণিমার এক টুকরো চাঁদের আলোয় আমি দেখি, হ্যাঁ ওটা পিসিমণি। কিন্তু এ কেমন চেহারা তার? পিসির শরীর শুধু লিকলিকে কাঠিতে পরিণত হয়েছে। দেহের হাড়গুলো শরীর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার চোখ দুটো সাদা ফ্যাকাশে, যা তার কোটর হতে তীব্রভাবে বেরিয়ে এসেছে। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি লেগে আছে। তার ঠোঁট দুটো ভয়ানক হাসিতে কান পর্যন্ত গিয়ে ঠেকেছে। পিসিমণিকে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু তার এমন চেহারা দেখে আমি স্তব্ধ হয়ে যাই। আমি যেন কংক্রিটের শরীরে পরিণত হয়েছি। পা দুটো থরথর করে কাঁপছে আমার। বুকের ভিতর হৃৎপিণ্ডে যেন কেউ হাতুড়ি পেটা করছে। তারপর ভীষণ ভয়ে আমার চোখ খুলে যায়। ঘুম থেকে উঠে বুঝতে পারি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 3টে ছুঁই ছুঁই। বিছানায় উঠে বসে শুনতে পাই কেউ যেন নুতুর পরে ছাদে হেঁটে বেড়াচ্ছেন। মনে মনে স্থির করি আজ দেখবই ওটা কে। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ঘরের দরজা খুলে ধীর পায়ে ছাদে উঠি। সেখানে গিয়ে দেখি সত্যিই রবিনের বলা কথা মতো একটা মেয়ে ছাদের পাঁচিলের ওপর বসে আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তার উদ্দেশ্যে বলি, কে কে ওখানে? পিসিমণি, তুমি নাকি? আমার কথা শুনে সে আমার দিকে ঘুরে তাকায়। পরের দিন সকালে উঠে আমার মাথায় ভীষণ ব্যথা অনুভব করি।
শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, কাজে যায় না, ঘরে বিশ্রাম করি। বিকালের দিকে শরীরটা একটু ভালো অনুভব হলে রবিনের বাড়িতে যাই। সেখানে গিয়ে আমি রবিনকে সব কথা খুলে বলি, প্রথম থেকে সবটা, আমার মায়ের সাথে যা যা হয়েছে, আমি যা দেখেছি সব বলি। তো রবিন আমাকে এক মসজিদের মৌলবীর খোঁজ দেয়। তিনি আমাদের এখানেই বাগমারিতে থাকেন। রবিন আমাকে বলে যে সামনের শনিবার দিন আমাকে তার কাছে নিয়ে যাবে। দেখতে দেখতে শনিবার চলে আসে। রাতে কাজ থেকে বাড়ি না ফিরে সোজা রবিনের বাড়ি চলে যাই রবিনকে ডাকতে। ওর বাড়িতে গেলে রবিনের মা জানায় যে ও মামার বাড়ি গেছে। আমি হতাশ হয়ে বাড়ি ফিরে আসি। বড় অবাক লাগে, রবিন নিজেই বলল, তারপর নিজেই মামার বাড়ি চলে গেল। তারপর থেকে রবিনের খোঁজ করতে যতবার ওর বাড়ি গেছি, ওর মা বলতো ও বাড়ি নেই, অথবা ওর শরীর খারাপ, তাই জন্য দেখা করবে না। পরের সপ্তাহে রবিবার দিন বাজার করে বাড়ি ফিরছি, রাস্তায় রবিনের সঙ্গে মুখোমুখি দেখা। আর রবিন আমাকে দেখে মুখ লুকাচ্ছে, আমি ওটা দেখেই বুঝতে পারছি। আর অনেক পালায় পালায় ব্যাপার কাজ করছে ওর মধ্যে। রবিন আমাকে দেখে পিছন ঘুরে দাঁড়িয়ে পড়ে। আমি ওকে ধমক দিয়ে বলি, "কি রে, এই তুই আমার ছোটবেলার বন্ধু, সাহায্য করবি বলে এখন মুখ ফিরিয়ে নিচ্ছিস?" আমার কথা শুনে ও আমার দিকে ঘুরে দাঁড়ায়। আমি ওকে দেখে অবাক হয়ে যাই। ওর মুখে কত ক্ষত, যেন কেউ ওকে ধরে মেরেছে। আমি ওকে দেখে অবাক হয়ে যাই, বলি, "হ্যাঁ রে, এই বয়সে এসে বাবার কাছে মারধর খাচ্ছিস নাকি?" রবিন একটু আমতা আমতা করে বলে, "না রে, আমি জানি না তুই বিশ্বাস করবি কি না, আমাকে ভূতে মেরেছে।" আমি ওর সঙ্গে রসিকতা বলি, "কি ভূতে মেরেছে? বল কোন ভূত মেরেছে, দেখি কি করি ওর আমি।" রবিন বলে, "আমি আর কি মারছি না, শোন কি হয়েছে।" আমি বলি, "বল।" রবিন ভয়াবহ চেহারা নিয়ে বলতে শুরু করে, "তুই সেদিন বাড়ি চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে রাত্রিবেলা মশারি টাঙাই, তারপর ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে বিছানায় উঠে বসি। এমন সময় মনে হলো আমি যেন নড়াচড়া করতে পারছি না। আমার সারা শরীরটা কেউ যেন চেপে ধরে রেখেছে। আমার শরীরের সব শক্তি যেন লোপ পেয়েছে। আমি যে মাকে ডাকবো পাশের ঘর থেকে, তার কোনো শক্তি নেই আমার। হাত পা কেমন যেন ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি দেখি মশারির চারিদিকে কেমন হাতের আকৃতি ধারণ করছে ধীরে ধীরে, ঠিক যেমন মশারির বাইরে থেকে ভিতরে হাত ঢোকালে যেমন হয় তেমন। আমি দেখি মশারির চারিদিকে অমন হাতের মুঠো সৃষ্টি হয়েছে। তারপর আমাকে খুব মারে ওরা, যেন 5-6 জন অদৃশ্য মানুষ আমাকে একসাথে মারে। কতক্ষণ হয়েছে খেয়াল নেই, কিছুক্ষণ পর সব শান্ত। তারপর আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলে, "কমলকে কোনো রকমের সাহায্য করলে তোর পরিবারের সবাইকে শেষ করে ফেলব, তাই জন্য আমি তোকে এতদিন এড়িয়ে চলছিলাম।" রবিনের কথা শুনে আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই। আমি মনে মনে ভাবি, আমার জন্য ওর যেন কোনো ক্ষতি না হয়, যা করার আমাকেই করতে হবে। স্থির করি কালকেই কাজ থেকে সেই মৌলবীর খোঁজ করতে যাব। সেদিন রাতে কাজ থেকে ফেরার পথে একটু মাংসরুটি কিনে বাড়ি নিয়ে যাই। রাতে খেয়ে দিয়ে মাংসের হাড়গুড় সমেত প্লাস্টিকটা রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দিই। তারপর উপরে গিয়ে শুয়ে পড়ি। শোয়ার সাথে সাথে ঘুমিয়েও পড়ি। ঠিক মাঝ রাতেই টুকটাক শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। বিছানায় উঠে বুঝতে পারি আওয়াজটা রান্নাঘর থেকে আসছে। ঘরে আলো জ্বালিয়ে নিচে রান্নাঘরে যায়। অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। কোনোভাবে হাতড়ে হাতড়ে রান্নাঘরের আলো জ্বালানোর চেষ্টা করলাম। বাল্বটা দুবার চমকে অদ্ভুত শব্দ করে ফেটে গেল। সাথে সাথে রান্নাঘরটা গাঢ় কালো অন্ধকারে ডুব দিল। টুকটাক শব্দটা কিন্তু তখনও হচ্ছে। আমি পিছন ফিরে উপর থেকে একটা টর্চ নিয়ে রান্নাঘরে যাই। টর্চের আলোয় দেখি রান্নাঘরের ডাস্টবিনটা উল্টে পড়ে আছে। চারিদিকে মাংসের হাড় ছড়ানো ছিটানো। রান্নাঘরের জানলাটাও বন্ধ। বিড়াল আসবে কিভাবে? ভাবলাম হয়তো ইঁদুরের কাজ। এইভাবে ঘরটা কোনো রকমে পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার করে ওপরে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। চোখ দুটো বুঝে ঘুমানোর চেষ্টা করছে। এমন সময় মনে হলো কেউ যেন কানের কাছে ফিস ফিস করে কথা বলছে। কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যেন কোনো অজানা ভাষায় অনেক মানুষ একসাথে আমার কানের কাছে কথা বলছে। আমি উঠে বসি। সে মুহূর্তে নূপুরের শব্দ শুনতে পাই, আর কানের কাছে ফিসফিসানি শব্দটা যেন আরও বেড়ে গেছে। আমার সারা শরীর অসম্ভব ভারী হয়ে আসছে। মনের ভিতরে আলাদাই এক অস্বস্তি কাজ করছে, যেন কোনো অজানা শক্তি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। কানের কাছে ফিসফিসানি শব্দ আরও বাড়ছে। 2 হাতে কানে হাত দিয়ে আমি পাগলের মতো চিৎকার করতে থাকি। একদিকে নূপুরের শব্দ, অন্যদিকে কানের কাছে ফিসফিসানি শব্দ। দুটোর মাত্রাই সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। কতক্ষণ আমি সহ্য করেছি জানি না। একটা সময় পর আর সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এক্ষুনি সেই মৌলভীর কাছে যাব।
ঘরের দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে থাকে। আমি ছুটছি, ছুটেই চলেছি। আধা অন্ধকার ঘেরা রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছি মসজিদের উদ্দেশ্যে। আমি এসে পৌঁছই বাগমারি কবরস্থানের সামনে। কবরস্থান পেরিয়ে কিছুটা এগুলেই মসজিদ। এখানে একটু বলে রাখি, আগের কবরস্থান এবং এখনকার বাগমারি কবরস্থানের অনেকটা পার্থক্য আছে। এখন সেই কবরস্থানের চারিদিকে দেওয়াল বিশিষ্ট হয়েছে, কিন্তু 1996 সালে দুই ধারে কবরস্থান এবং তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। লোকে তখন ওই রাস্তাটা শর্টকাট হিসাবে ব্যবহার করত। ঘটনায় ফিরি। কবরস্থানের মাঝের রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছে। তখন তেমন আলোর ব্যবস্থা ছিল না। ঘন জমাট বাঁধা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। শুধু রাস্তার চারিদিকে কবরের ওপর সাদা শীতল পাথরের নামের ফলক চোখে পড়ছে। রাস্তাটা যে একদম সোজা চলে গেছে এইটুকু ধারণা নিয়েই এগিয়ে চলেছে। রাতের নির্জন নিস্তব্ধতাকে প্রবলভাবে ভেদ করছে কিছু ঝিঝি পোকার ডাক, সাথে হালকা হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে স্পর্শ করে যাচ্ছে। তখন বয়স কম, রক্ত গরম, এক প্রকার মনের জেদেই এগোচ্ছে। এমন সময় আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেল। মুহূর্তের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টির সূচনা হলো। বৃষ্টির ঝমঝম শব্দ এবং দূরে বাজ পড়ার শব্দে চারপাশ গমগম করছে। চারিদিক মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হচ্ছে, আবার মাঝে মাঝে চারিদিক অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। ভেজা মাটির মৃদু গন্ধে চারিদিক ভরে উঠেছে। আকাশের অবস্থা ভালো নয় দেখে আমি জোরে হাঁটার চেষ্টা করলাম। বৃষ্টির পরিমাণ সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও বাড়তে থাকল। প্রবল বর্ষণের বড় বড় ফোঁটা গায়ে পড়ছে। কবরস্থানে কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই। জোরে পা চলাবাম। কিছুটা যেতেই আমার মনে হলো আমার পিছনে যেন অনেকজন একসাথে হেঁটে হেঁটে আসছে। ভেজা মাটির ওপর পা ফেললে যেমন শব্দ হয় তেমন শব্দ। মনে কিছুটা সাহস পেলাম যে যাক, আমি একা না, মসজিদে হয়তো আমার সঙ্গে আরও অনেকে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, এখন তো রাত, এত রাতে মসজিদে কে যাবে? ভেবেই আমি পিছনে ঘুরে তাকালাম। পিছনে তাকাতেই আমার আর্তনাদ হয়ে যায়। আমি দেখি বেশ অনেকগুলো মৃত লাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। আকাশে বিদ্যুতের ঝলকানিতে যখনই চোখে পড়ল, সে লাশগুলো দেখে গা শিউড়ে উঠল। কারো গলায় মোটা রক্ত জমাট বাঁধা দড়ির দাগ, কারো শরীরের বেশিরভাগ অংশ কঙ্কালে পরিণত হয়েছে, কারো চামড়া শুকিয়ে গেছে, মনে হচ্ছে বহুকালের পুরনো মরা। আর সবার ঠোঁটে এক অদ্ভুত পৈশাচিক হাসি লক্ষ্য করা যাচ্ছে। আমার চারিদিকটা একটা পচা মাংসের গন্ধে ছেয়ে আছে। তারা সবাই এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমি পুরো পাথর হয়ে যাই, যেন আমি কোনো মায়ার জগতে জড়িয়ে পড়েছি। বুকের ভিতর হৃৎপিণ্ডটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, যেন কেউ তার হাত দিয়ে আমার গলাটা শব্দ করে চেপে ধরেছে। আমি দেখছি তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব বুঝতে পারছি না। এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার মৃত্যু নিশ্চিত। আমি পিছন ঘুরে প্রাণপণে ছোটা শুরু করি। আমি জানি না আমি কোন দিকে যাচ্ছি। আমি শুধুই ছুটে চলেছি, আর পিছনে তাদের হেঁটে আসার শব্দটাও আরও তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে, যেন সেই লাশগুলো দলে দলে আমার পিছনে ছুটে আসছে। একজনের সাথে আরেকজন যেন ধস্তাধস্তি করছে যে কে আমাকে আগে ছিঁড়ে খাবে। আমি যত এগোচ্ছি আমার সামনে অপেক্ষা করা কালো জমাট বাঁধা গহ্বরে আমি যেন আরও মিশে যাচ্ছি। কতক্ষণ এভাবে দৌড়েছি আমার খেয়াল নেই। একটা সময় পর আমি চোখের সামনে শুধুই ঘন অন্ধকার দেখতে পাই। আমার পা চলছে না, আমার শরীরের সব ক্ষমতা যেন নিঃশেষ হয়ে গেছে। সামনে এগিয়ে চলার শক্তি অবশিষ্ট নেই আমার শরীরে। আমি এক জায়গায় থেমে যাই, মাথা নিচু করে কাঁপতে থাকি। আমি মাথাটা তুলে দেখি আমি মসজিদের সামনে এসে পৌঁছেছি। উপরে তাকিয়ে দেখি কালো মেঘ কাটিয়ে নীলচে আকাশ উকি দিচ্ছে। বুঝতে পারি ভোর হয়ে গেছে। তারপর আমি সেখানে জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে আমি দেখি আমি মসজিদের ভিতরে। সামনে একজন লম্বা মৌলবী দাঁড়ি। তিনি আমার জ্ঞান ফিরতে দেখে আমাকে এক গ্লাস জল খেতে দেন। জল খেয়ে আমি একটু ধাতস্থ হই। আমার কিছু বলার আগেই মৌলবী আমাকে সব বলতে থাকে। তুই কমল, তাই তো? আমি জানি তুই কেন এসেছিস আমার কাছে। ওই কবরস্থান থেকে আমার পোষা জিনেরাই তোকে এখানে নিয়ে এসেছে। তারা তোকে উদ্ধার করে না নিয়ে এলে আজ তুই বেঁচে থাকতিস না। তোর বাবার পোষা জিনেদের হাতেই তোর মৃত্যু ঘটত। এখন যা বলছি মন দিয়ে শোন। তোর বাবার পোষা জিন এবং আত্মারা এখন মুক্ত তোর বাবা মরে যাওয়ার কারণে। ওরা তাই তোকে বাড়িতে থাকতে দিচ্ছে না। তোর বাবার পোষা জিনদের আমি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবো, তবে একটা বড় সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা বাবা বলুন? মৌলবী বলল, তোর বাবা তার বোনের আত্মাকে তোদের বাড়িতে বন্দি করে রেখেছে।
তোদের বাড়ির দোতলায় ওঠা সিঁড়ি পশ্চিম দেওয়ালে তোর পিসির দেহ পুঁতে রাখা আছে। তোর বাবা তন্ত্র সাধনার জন্য তোর পিসির আত্মাকে বাড়িতে বন্দী করেছে। তোর বাবার মৃত্যুর কারণে সে এখন নিয়ন্ত্রণহীন, তাই জন্য বাড়িতে ঘোরাফেরা করছে। ওই দেহ সেখান থেকে বার করে যতক্ষণ না পোড়াচ্ছিস ততক্ষণ ওর আত্মা মুক্তি পাবে না। আমি বললাম, কিন্তু কিন্তু কিভাবে? আগামী অমাবস্যার রাতে দেওয়াল থেকে সেই মৃতদেহ বার করে পোড়াতে হবে। আমি তোকে মন্ত্রপুত জল দিচ্ছি, ওটা দেহের চারিদিকে ছিটিয়ে নিয়ে শ্মশানে নিয়ে যাবি। দেহ সংস্কার করে দেহ ছাই হওয়ার পর বেশ কিছুটা ছাই লাল কাপড়ে মুড়ে আমার কাছে নিয়ে আসবি। কিছু ক্রিয়া সম্পন্ন করতে হবে তোর পিসিরা তার মুক্তি লাভের জন্য। তবে প্রথম কাজটা কারোর সাহায্য নিয়ে করতে পারিস, কিন্তু ছাই নিয়ে আসার কাজটা তোকে একাই করতে হবে। ছাই নিয়ে আসার সময় এমন কিছু ঘটবে তোর সাথে যা ভয়ানক। যাই হয়ে যাক, পিছন ফিরে কখনো তাকাবি না। শোন, ভয় পাবি না, ভয় পেলে তারা আমাদের আরও ক্ষতি করবে। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, ছাই আনার সময় কাউকে রাখতে পারবো না কেন? তুই যদি পিছন ফিরিস তোর প্রাণ পর্যন্ত যেতে পারে। তুই কি চাস তোর সহযোগীরাও প্রাণ হারাক? আমি বললাম, না, আমি চাই না। তবে পিসিমণি তো আমার আপনজন, আমার পরিবারের একজন সদস্য, সে কেন আমার প্রাণ নেবে? মৌলভী বলে, মৃত্যুর পর আত্মার কাছে কে আপন আর কে পর সেই সন্ধিক্ষণ করার অবস্থায় তারা থাকে না। তখন তারা আপন মানুষদের প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। তখন তারা প্রতিশোধের আগুনে জর্জরিত থাকে। তোর বাবার করা তাজের ফল যে তুই ভুগছিস সেটা তার প্রমাণ। প্রতিশোধরা যে তোর উপর নেবে না এটা তুই কি নিশ্চিত? আমি আমতা আমতা করে বললাম, আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। মৌলভীর কাছ থেকে মন্ত্র জল নিয়ে বাড়ি রওনা দিই। অপেক্ষা করতে থাকি অমাবস্যা আসার। দেখতে দেখতে অবশেষে অমাবস্যার রাত চলে আসে। তবে এতদিনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। আমি আমার দুজন বন্ধুর সাহায্য নিয়ে সিঁড়ির নিচে দেওয়াল খোঁড়া শুরু করি। কিছুটা খুঁড়লেও সেখানে কিছুই চোখে পড়ে না আমাদের। আরও বেশ কিছুটা খুঁড়তেই একটা মাংস পচা বটকা গন্ধে আমাদের গা গুলিয়ে ওঠে। নাকে রুমাল বেঁধে কোনো রকমে খোঁড়ার কার্য চালাতে থাকি। অবশেষে পিসিমণির দেহ দেখতে পাই আমরা। এমন দৃশ্য যে জীবনে দেখতে হবে তা কোনোদিনও ভাবিনি। পিসিমণির দেহের অধিকাংশ জায়গায় হাড় বেরিয়ে গেছে, শরীরের বেশিরভাগ জায়গায় পচন ধরেছে। বোঝা যাচ্ছে পিসিমণির শরীর কঙ্কালে পরিণত হচ্ছে। আর পিসিমণির পায়ে সে নূপুর যা পিসিমণি সবসময় পরত। তার চোখগুলো কালো কুচকুচে অগভীর গহ্বরে পরিণত হয়েছে, যেন কেউ ভিতর থেকে তার চোখ দুটো উপড়ে নিয়েছে। আর তার গায়ে পুড়ি দেওয়া একটা সাদা রঙের লং ফ্রক। দেহের চারিদিকে পোকামাকড়ে ভর্তি। মিশমিশে কালো পোকা কিলবিল করছে দেহের সমস্ত অংশে। মাংস পচা গন্ধে সেখানে থাকা দায়। আমাদের সকলের পিঠের ভিতর যেন কিছু দলা পাখি বেরিয়ে আসতে চাইছে। পিসিমণির দেহের এমন অবস্থা দেখে নিজের অজান্তেই চোখে জল চলে এলো। বাবার প্রতি একটা তীব্র রাগ জন্মালো মনের মধ্যে। নিজের স্বার্থের জন্য নিজের বোনকেও ছাড়ল না। এমন মানুষকে বাবা বলতেও আমার সংকোচ বোধ হচ্ছে। নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিয়ে ভালো করে প্রত্যক্ষ করে দেখলাম পিসিমণির লাশের পাশে একটা মাঝারি আয়তনের তামার ঘটি। ঘটির মুখটা একটা কালো কাপড় দ্বারা আবৃত করা। ঘটিতে কি আছে সেটা দেখার জন্য আমি ঘটিটা খুলে দেখি ঘটির মধ্যে একটা সিঁদুর মাখানো পচা পাতিলেবু, সাথে জট পাকানো একটি চুলের কুণ্ডলি এবং পিসিমণির ব্যবহার করা একটা কাপড়ের টুকরো। এটা দেখার পর আরও ভালোভাবে আমি নিশ্চিত হই যে এটা আমার বাবারই কাজ। তারপর বন্ধু এবং ভ্যানওয়ালার সাহায্য নিয়ে দেহটা কালো প্লাস্টিকে মুড়িয়ে ভ্যানে তুলি। সাথে ঘটিটাও নিয়ে নিই গঙ্গায় ফেলার জন্য। দেহ চারিদিকে সেই মন্ত্রপুত জল ছড়িয়ে দিই। সবাই রওনা দিই শ্মশানের উদ্দেশ্যে। ভ্যানের চারপাশে আমি এবং আমার দুজন বন্ধু, মাঝে পিসিমণির লাশ। রাত তখন বাজে 11:30। নির্জন নিস্তব্ধ রাস্তা দিয়ে একটা লাশ নিয়ে আমরা শ্মশানে যাচ্ছি। পরিবেশটা কেমন যেন থমথমে লাগছে। বাতাসটাও বড় ভারী অনুভূত হচ্ছে। আশেপাশের গাছপালা, পশুপাখি সব কিছুই যেন নির্বাক হয়ে গিয়েছে। আর তার সাথে পতঙ্গগুলো যেন মুখে কুলু পেটেছে। এমন গম্ভীর পরিবেশে যেন কোনো বড় বিপদ আসার আগে পূর্বাভাস আমাদের দিচ্ছে। আমাদের মনে তখন অজানা আতঙ্ক কাজ করছে। তখনই ভ্যান চালক কাকা আমাদের বলে ওঠে, আচ্ছা বাবু, আপনাদের সাথে কি আরও কেউ এসে যোগ দিয়েছে? আমি বলি, কই না তো, আমরা তো 3 জনই আছি। তিনি বলেন, কি জানি বাবু, ভ্যানটা যেন আগের থেকে ভারী হয়ে গেল। ভ্যানটা চালাতে আগের থেকে বেশি বেগ দিতে হচ্ছে। কথাটা শুনে আমরা কেউ কোনো কথা বলি না। সবাই সবার মুখ চাওয়াচাই করতে থাকি। সবার মুখে তখন আতঙ্কের কালো ছায়া ফুটে উঠেছে। সবাই নিশ্চুপ, নিস্তব্ধ। সবার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম প্রত্যক্ষ করা যাচ্ছে। সবার মনে তখন এক আকাশ সমান কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সবার মনে তখন হাজারো প্রশ্ন দানা বাঁধছে। শুধু বাতাস বওয়ার ফুরফুরে শব্দ কানে ভেসে আসছে। কিছু সময় পরেই ভ্যানটা যেন কিছুটা দুলে উঠল। সেখানে উপস্থিত আমরা সকলে বেশ হকচকিয়ে গেলাম ব্যাপারটায়। আমরা লক্ষ্য করলাম ভ্যানটা না, বরং পিসিমণির মৃতদেহটা যেন দুলছে। আমি সাথে সাথে সেই মন্ত্রজলের বাকি অংশটুকু পিসিমণির দেহে ছিটিয়ে দিলাম। তারপর সব স্বাভাবিক। তারপর আমরা শ্মশানে পৌঁছে দেহের সংস্কার করি। দেহ সংস্কারের পর সেই ভ্যান করে দুই বন্ধুদের বাড়ি ফিরে যেতে হয়। প্রথমে তারা যেতে চাইছিল না, অনেক বুঝে সুঝে ওদের ফেরত পাঠাই। এরপর আসল কাজটা করার পালা। মনে বেশ কিছুটা সাহস সঞ্চয় করে কাজটা করতে উদ্যোগী হই। পকেট থেকে একটা লাল কাপড় বের করে পিসিমণির মৃতদেহের ছাইটা তুলে নিই। ছাই পুড়তেই আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। চারিদিক ঘন কালো মেঘে ছেয়ে গেল। মুহূর্তেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। আমি কোনো রকমে নিজের পা চালালাম। কিছুটা এগিয়ে যেতেই দেখি অন্ধকার রাস্তার মধ্যে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। বেশ ভালোভাবে দেখতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত ওঠে ওঠে, কারণ আমি যাকে দেখছি সেটা আর অন্য কেউ নয়, ওটা আমার পিসিমণি। মৃত্যুর সময় গায়ে পরিধান করা সেই সাদা রঙের ফ্রকটা পরে পিসিমণি যেন আমারই আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। সেই সময় আমার পা দুটো যেন রাস্তার সাথে আটকে গেছে। আমার শরীরটা অত্যন্ত ভারী অনুভূত হচ্ছে। সময়টা যেন থমকে গেছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় মৌলভীর বলা কথাটা মনে পড়ে গেল, যাই হোক পিছন ঘুরবি না, কারণ রাস্তা যদি আমাকে বদল করতে হয় তবে আমাকে পিছন ঘুরতে হবে, তার মানে রাস্তা বদলানো চলবে না। আমি কিছুটা দৃঢ়স্থ হয়ে মনের মধ্যে ভয় কাটিয়ে সাহস করে সামনে এগোতে থাকি। তার কাছাকাছি আসতে আমি চোখ দুটো বন্ধ করে নিই। চোখ বন্ধ করে সামনের দিকে এগোতে থাকি। কিছুটা হাঁটার পর আমার পিসিমণির কণ্ঠস্বর ভেসে আসে। বহুদিন পর পিসির কণ্ঠ শুনলাম। পিসি বলছে, কমল, এই কমল, তাকা আমার দিকে, আমি তো তোকে নিয়ে যেতে এসেছি। সেদিন তুই আর তোর মা আমাকে ছেড়ে কেন গেলি? তোর বাবা আমাকে খুব কষ্ট দিয়েছে। ওই দেওয়ালে বন্দি থাকতে ভীষণ কষ্ট হতো রে আমার। এ কথাটা বলে পিসিমণি কাঁদতে শুরু করে। আমি পিসিমণির কান্না সহ্য করতে না পেরে চোখ খুলে দিই। চোখ খুলে দেখি প্রবল বৃষ্টিতে চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ভালোভাবে রাস্তাটুকু চোখে পড়ছে না। বিদ্যুতের মৃদু আবছা আলোয় যতটুকু বোঝা যাচ্ছে আমার সামনে কেউ নেই। রাস্তা সম্পূর্ণ ভাঙা। পিসিমণির কান্নার আওয়াজটা আমার ঠিক পিছন থেকে আসছে। আমার মন চাইছে আমি পিছন দিকে ঘুরি, কিন্তু প্রতি মুহূর্তে মৌলবীর বলা সে কথাগুলো কানে বাজতে থাকে। আমি পিছন দিকে ঘুরি না, সামনের দিকে এগোতে শুরু করি, ছুটতে শুরু করি। যত ছুটি তত মনে হয় পিসি পিছন থেকে অনেক রকমভাবে আমায় ডাকছে। আমি কোনো কিছুতে গুরুত্ব দিই না। সোজা এসে কোনো রকমে পৌঁছই মসজিদের সামনে। মৌলবীর কাছে এসে পুটলিটা তার হাতে দিই। তারপর মৌলবী তার কাজ সম্পন্ন করে। সে রাতে আমি আর বাড়ি ফিরি না, মসজিদেই থাকি। পরদিন সকালবেলা বাড়ি ফিরি। তারপর থেকে বাড়িতে অস্বাভাবিক কিছু আর হয়নি। বর্তমানে আমি সেই বাড়িতেই থাকি সপরিবারে। তবে মৌলবীর থেকে পরে জানতে পারি পিসিমণির মৃত্যুর পিছনে সরাসরি না হলেও আমার বাবাই দায়ী। পিসিমণির অজান্তেই বাবা তার বিয়ে ঠিক করে। তারপর বাবা জানতে পারে পিসিমণি একটি খ্রিস্টান ছেলেকে ভালোবাসে। যেহেতু জাতপাত দেখে বিয়ের নিয়মটা বেশি তখনকার দিনে মানা হতো, তাই বাবা আর মেনে নেননি, যার জন্য পিসি আত্মহত্যা করেন। আর বাবা তার তন্ত্র সাধনার জন্য পিসিমণির দেহ পোড়ানোর বদলে বাড়ির দেওয়ালে পুঁতে দেয়। আর হ্যাঁ, এই ঘটনাটি আমার মা জানতেন না, কারণ বাবা তার তন্ত্র সাধনার বিষয়ে সব কিছুই মায়ের থেকে গোপন রাখতেন। এই ছিল ঘটনা। এমন একটি ঘটনা যা শুনে আমার খুব ভয় লেগেছিল। আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতাদের শোনা দরকার, তাই ঘটনাটি লিখে পাঠালাম। আমি দাদুর মামার বাড়ির বর্তমানের ছবি তুলে এনে পাঠিয়েছি। সবুজদা, তুমি সম্মতি দিলে দাদুর কাছ থেকে শোনা আরও ঘটনা আছে যা পরবর্তীতে লিখে পাঠাবো। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিও।